আপনি কি জানেন যে ক্ষুদ্র ঋণ ও গ্রামীণ ব্যাংকের জন্য ডক্টর ইউনূস আজ বিশ্বজুড়ে সম্মানিত হচ্ছেন? তার আসল প্রবর্তক তিনি নন, বরং একটি রাষ্ট্রীয় উদ্যোগকে সুকৌশলে নিজের পকেটে পুরেছেন তিনি। বছরের পর বছর ধরে আমাদের শেখানো হয়েছে ডক্টর ইউনূস শূন্য থেকে ক্ষুদ্র ঋণ আবিষ্কার করেছেন, কিন্তু স্বাক্ষরিত দলিল ও ইতিহাস বলছে সম্পূর্ণ ভিন্ন কথা। গ্রামীণ ব্যাংক কোনো ব্যক্তির টাকায় বা একক মেধায় গড়ে ওঠা প্রতিষ্ঠান ছিল না। এটি ছিল বাংলাদেশ সরকার, বাংলাদেশ ব্যাংক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রুরাল ইকোনমিক প্রোগ্রাম নামে একটি সমন্বিত প্রকল্প। অথচ আজ পুরো বিশ্ব কেবল একজনের নামই জানে। কিভাবে ঘটল এই ঐতিহাসিক ক্রেডিট ডাকাতি? ভাবছেন সরকার কর্তৃক নিয়োগকৃত ৬,০০০ টাকা বেতনের একজন চাকরিজীবী এমডি কিভাবে আস্ত একটি সরকারি ব্যাংক নিজের ব্যক্তিগত সম্পত্তিতে পরিণত করলেন? চলুন পেছনের আসল ইতিহাসটা জেনে আসি। সাল ১৯৭৬। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রুরাল ইকোনমিক প্রোগ্রামের অধীনে শুরু হয় গবেষণা। তখন ডক্টর ইউনূস ছিলেন কেবল নলকূপ ভিত্তিক একটি খামার প্রকল্পের দায়িত্বে। ক্ষুদ্র ঋণের প্রকৃত কারিগর ছিলেন গবেষক স্বপন আদনান, নাসির উদ্দিন এবং এইচ.আই. লতিফি। এমনকি ফোর্ড ফাউন্ডেশনের অনুদানও এনেছিলেন তৎকালীন উপাচার্য ডক্টর আব্দুল করিম। এরপর ১৯৭৮ সালে বাংলাদেশ ব্যাংকের ১০০ কোটি টাকা বরাদ্দের মাধ্যমে এটি একটি রাষ্ট্রীয় রূপ পায়। বলে রাখা ভালো, ১৯৮৩ সালে গ্রামীণ ব্যাংক অধ্যাদেশের মাধ্যমে সরকারের ৬০% মালিকানায় অধ্যাদেশের ১৫২ নং ধারা অনুযায়ী এটি একটি সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ হিসাবে প্রতিষ্ঠিত হয়। অধ্যাদেশটি ২০১৫ সালে গ্রামীণ ব্যাংক অ্যাক্ট হিসাবে রূপান্তরিত করা হয়। ব্যাংকটির যাত্রার শুরুতে সরকারি মালিকানার ৬০% থাকলেও ডক্টর ইউনূসের সাথে সামরিক শাসক এরশাদের ভালো সম্পর্ক থাকায় এরশাদকে ফুসলিয়ে আরেকটি অধ্যাদেশের মাধ্যমে সরকারের মালিকানা ৬০% থেকে মাত্র ২৫% নির্ধারণ করা হয়। কিন্তু ১৯৮৯ সালে ডক্টর ইউনূস মাত্র ৬,০০০ টাকা বেতনে গ্রামীণ ব্যাংকের এমডি হিসেবে নিয়োগ পাওয়ার পরই শুরু হয় আসল খেলা। ১৯৯০ সালে গ্রামীণ ব্যাংক অধ্যাদেশে সংশোধনী এনে ব্যাংকের এমডি ও পরিচালনা পর্ষদ নিয়োগের ক্ষমতা সহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা রাষ্ট্রের কাছ থেকে গ্রামীণ ব্যাংক পরিচালনা পর্ষদের হাতে নিয়ে আসা হয়। এতে করে কাগজে কলমে সরকারি ব্যাংক হলেও ব্যাংকের উপর সরকারের নিয়ন্ত্রণ খর্ব হয়। ধীরে ধীরে ধুরন্ধর ইউনূস ব্যাংকের পুরো নিয়ন্ত্রণ কুক্ষিগত করে এবং আসল গবেষক ও রাষ্ট্রীয় অবদানকে ইতিহাস থেকে মুছে ফেলে। তার এই দখলের চূড়ান্ত রূপ দেখা যায় ২০০৬ সালের নোবেল পুরস্কারের মঞ্চে। নোবেলটি গ্রামীণ ব্যাংক এবং ডক্টর ইউনূস যৌথভাবে পেলেও সে নিজে এককভাবে বিশ্বে পরিচিতি পাওয়ার জন্য এবং এই পুরস্কারের একক ফায়দা লুটতে এক জঘন্য নাটক সাজায়। অসলোর মঞ্চে গ্রামীণ ব্যাংকের নারী সদস্যদের প্রতিনিধি তাসলিমা বেগমকে কেবল শোপিস হিসেবে ব্যবহার করেন, কিন্তু দেশে ফিরেই ২০০৭ সালে মিথ্যা অপবাদ দিয়ে তাকে পর্ষদ থেকে অপমানজনকভাবে তাড়িয়ে দেওয়া হয়। উদ্দেশ্য একটাই, যৌথ নোবেলের আলো বা কৃতিত্বের ভাগিদার যেন দ্বিতীয় কেউ না থাকে। বর্তমানে তাসলিমা বেগম তার গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পীরগাছা গ্রামে পাত প্রদীপের আড়ালে নিভৃতে জীবনযাপন করছেন। সর্বশেষ আজীবনের ক্ষমতালোভী ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধানের পদে আসীন হয়ে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ব্যাংককে রাষ্ট্রের মালিকানার মাত্র ১০% নামিয়ে আনে। রাষ্ট্রের মালিকানা কমিয়ে ঋণ গ্রহীতাদের মালিকানা বাড়ানোর অজুহাত দেখালেও ইউনূস মূলত এর মাধ্যমে রাষ্ট্রের চোখ ফাঁকি দিয়ে গ্রামীণ ব্যাংকের টাকা নিজের বিভিন্ন ট্রাস্টের মাধ্যমে হরণ করেছে। একই সাথে ধূর্ত ইউনূস রাষ্ট্রের ৬৬৬ কোটি টাকা ট্যাক্সও তার এই ঘোরেল বুদ্ধি খাটিয়ে ফাঁকি দিয়েছে। ৬৬৬ কোটি টাকা কর ফাঁকির মামলাটিও ৭ আগস্ট ২০২৪ তারিখে খারিজ করে নিয়েছে। এবার নিজেকেই প্রশ্ন করুন, দারিদ্র্য বিমোচনের এই চোখ ধাঁধানো গল্পের আড়ালে কি শুধুই লুকিয়েছিল এক ব্যক্তির আত্মপ্রচার আর অংশীদারদের হক মেরে খাওয়ার এক নির্মম সত্য? আজ নোবেলের যৌথ অংশীদার তাসলিমা বেগম চাঁপাইনবাবগঞ্জের এক জীর্ণ কুঁড়ে ঘরে নিদারুণ দারিদ্র্য ও অবহেলায় দিন কাটাচ্ছেন। অন্যদিকে রাষ্ট্রীয় সম্পদ ও অন্যের কৃতিত্বকে পুঁজি করে ডক্টর ইউনূস গড়ে তুলেছেন নিজের একচ্ছত্র সাম্রাজ্য। যে প্রতিষ্ঠান হওয়ার কথা ছিল প্রান্তিক দরিদ্র নারীদের ও রাষ্ট্রের, সুকৌশলে তা পরিণত হয়েছে এক ব্যক্তির বিশ্বজয়ের ও স্বার্থসিদ্ধির হাতিয়ারে। ডক্টর ইউনূসের স্বাক্ষরিত দলিল এবং তাসলিমা বেগমের করুণ পরিণতি এর সবচেয়ে বড় প্রমাণ। বাকিটা এবার আপনাদের বিবেচনা।